আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর, স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আজকে তারিখ কত? 21 জানুয়ারি 2026। আর আপনাদের কয় নাম্বার ক্লাস চলতেছে? 16 নাম্বার ক্লাস। ওকে, তারপরে আপনাদের কিন্তু মোট ক্লাস কিন্তু 72টা, তার মধ্যে 16টা ক্লাস হয়েছে। তার মানে কি ওই 3 ভাগের 1 ভাগের একটু কম। আচ্ছা, আপনাদের প্রজেক্টের নাম কি? অ্যাসেট প্রজেক্ট। প্রজেক্টের নাম অ্যাসেট প্রজেক্ট, আর হচ্ছে কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। ওকে, আজকের ক্লাস শুরু করার আগে আমরা একটু দেখি আপনাদের বিগত ক্লাসগুলো কতটা মনে আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর এথিক্স বলতে কি বোঝায়? ইথিক্স বলেন, কি বোঝায়? নীতি। কিসের নীতি? ডিজিটাল মার্কেটিং করার নীতি। আচ্ছা, ভুয়া বিজ্ঞাপন কেন অনৈতিক? ভুয়া বিজ্ঞাপন দিলে মানে প্রতারিত হবে। আচ্ছা, টার্গেট অডিয়েন্স নির্ধারণ কেন জরুরি? টার্গেট অডিয়েন্স না দিলে মানে যাদের মানে প্রয়োজন না তাদের কাছে গেলে তো সেটা আমার বৃথা হয়। যেমন এই যে কোর্সটা যেমন 18 থেকে 20 পর্যন্ত দেওয়া ছিল, কারণ আমাদেরই প্রয়োজন। এটা যদি এই যে 40 থেকে 45 বয়সের জন্য দেওয়া থাকতো তাহলে তো সেটা কার্যকর হতো। এখানে আপনি কথাটা অনেকটা ঠিক আছে, কিন্তু উদাহরণ যেটা নিয়েছেন সেটা ভুল আছে। কারণ আপনাদের প্রজেক্টে 18 থেকে 45 পর্যন্ত সুযোগ। আচ্ছা, ওটাই তো 45 থেকে যদি 60 দেওয়া থাকে তাহলে তো হ্যাঁ, পরে আবার দেখা যাচ্ছে অন্যজন আমাকে বলতেছে তার মানে প্রজেক্টে আপনারা এই বয়স সীমাবদ্ধ করছেন, মানে কি করছেন? আচ্ছা, তাহলে বিগত ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আজকের ক্লাসে আপনারা দুইটা জিনিস শিখবেন, এলিমেন্টস 4 এবং 5। এলিমেন্টস 4 এর প্রথম 3টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া শেখানো হয়েছিল, পরের 2টা শিখাবো। আর 5 নাম্বার এলিমেন্টস অফ কম্বিনেন্সি, এটা ফুললি আজকে শিখাবো বা জানাবো। শেখানো না তো জানাবো। আজকের ক্লাস শেষে আপনারা কি শিখতে পারবেন? উপযুক্ত ডিজিটাল মার্কেটিং এর নীতিমালা চিহ্নিত করতে, তারপর নৈতিক ডিজিটাল কন্টেন্ট ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে, স্থায়ী বা আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটিং এর জব প্ল্যাটফর্মগুলো শনাক্ত করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর খাত বিদ্যমান বিভিন্ন পদ ও চাকরির ভূমিকা চিহ্নিত করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর খাতের দ্রুত পরিবর্তনশীল ও বিকাশমান কেরিয়ার পথে ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমাদের দেখতে হবে যে এটা কোন অকুপেশন, বেসিক কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, তাই না? এটার পারফরম্যান্স ক্রাইটেরিয়া হিসেবে আমাদের কি এই 4 আর 5 আজকের ক্লাসে শেখানো হবে। এবং এই 4 আর 5 এরও কি আছে? পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না? এই 4 নাম্বার এলিমেন্টস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া হবে 4.4 আর 4.5, আর 5 নম্বর এলিমেন্টস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে 3টা। এই 3টাই আজকে শেখানো হবে। তাহলে আপনাদের কি হবে? এই যে কনসেপ্ট অফ এই যে অকুপেশনটা আছে, হ্যাঁ, এই অকুপেশনটা আপনাদের কি হবে? শেষ হবে আজকে। আমাদের ক্লাস পরিচালনার জন্য কি কি প্রয়োজন? ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, যা যা প্রয়োজন এখানে কি সবকিছু আছে? আচ্ছা, কম্পিউটার চালানোর জন্য পিপি মানে সুরক্ষা সরঞ্জাম। এখানে আমাদের কম্পিউটার চালানোর জন্য আমাদের কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়া দরকার, এখানে তা দেওয়া আছে, আপনারা জেনে রাখেন এবং ইউজ করা উচিত। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের
পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কি দেওয়া ছিল? অ্যাপ্রোপ্রিয়েটেড ডিজিটাল মার্কেটিং পলিসি, হ্যাঁ, আর আইডেন্টিফাইড। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং পলিসি মানে ডিজিটাল মার্কেটিং এর কি নীতি? ডিজিটাল মার্কেটিং এর নীতি হলো নির্দেশিকা এবং নিয়ম যা প্রতিষ্ঠানগুলি তাদের ডিজিটাল মার্কেটিং এর কার্যক্রম পরিচালনা করার জন্য তৈরি করে। মানে ডিজিটাল মার্কেটিং এর নীতি দ্বারা এখানে বোঝাচ্ছে যে যে প্রতিষ্ঠান বা ডিজিটাল মার্কেটিং এর যে কার্যক্রম পরিচালনা করবেন, হ্যাঁ, এটার জন্য আপনাকে কোন নীতি বা নিয়ম কানুন মেনে চলতে হবে। এই নীতিগুলো ডিজিটাল মার্কেটিং এর প্রচেষ্টায় সম্মতি, ধারাবাহিকতা এবং নৈতিক অনুশীলন নিশ্চিত করতে সহায়তা করে। এই নীতিগুলো আপনাদের কি করতে, ডিজিটাল মার্কেটিং ব্যবহারে, তারপর ধারাবাহিক মেনটেন করতে, প্লাস হলো নিয়ম বা নীতি মেনে কাজ করতে সাহায্য করে। যদি নির্দিষ্ট নীতিগুলো সংস্থা এবং শিল্পের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে, ডিজিটাল মার্কেটিং নীতিমালা আওতাভুক্ত কিছু সাধারণ ক্ষেত্র এখানে দেওয়া হলো। মানে আপনার এখানে ডিজিটাল মার্কেটিং যে নীতিমালাগুলো আছে এগুলো বিভিন্ন সংস্থা বা শিল্পের উপর নির্ভর করেও কি পরিবর্তন হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি যে সফটওয়্যার বা টুলস ইউজ করতেছেন, স্বাভাবিক বিষয়, ওই নিয়ম কানুন বা নীতিমালা আপনাদের কি করতে হবে, মানতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন, হ্যাঁ, যে প্রতিষ্ঠানে আন্ডারে থাকবেন, সেই প্রতিষ্ঠানেরও কিছু রুলস এবং রেগুলেশন আছে না, নিয়ম কানুন আছে না, সেগুলো মেনেও কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে হবে। এখন কোন রুলস গুলো আমাদের মেনে নেওয়া উচিত বা মানতে হয়? ব্র্যান্ডিং এবং বার্তা প্রেরণ। আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি যখন এখানে আপনাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং এর নীতিগুলো সমস্ত ডিজিটাল চ্যানেলে সুসংগত ব্র্যান্ডিং এবং বার্তা প্রেরণ বজায় রাখার জন্য নির্দেশিকা রূপরেখা তৈরি করা উচিত। এখানে আপনার ব্র্যান্ড আছে, হ্যাঁ, কারণ আপনি তো নিজের প্রতিষ্ঠান চালাচ্ছেন না, কোনো প্রতিষ্ঠানের আন্ডারে আছেন না। সেই ক্ষেত্রে আপনি যে ওই প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছেন বা ওই প্রতিষ্ঠানে কোনো বিজ্ঞাপন চালাবেন, সেই ক্ষেত্রে ওই ব্র্যান্ডটাকে ফলো আপ করতে হবে না বা হাইলাইট করতে হবে না। তারপরে ওই প্রতিষ্ঠান মানে সে যে বিজ্ঞাপন চালাচ্ছে, বিজ্ঞাপনে তো কিছু না কিছু তো বলেছে, সেই যে কথাটা বলেছে বা যে কথাটা মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছে, সেই বার্তাটা কি সুন্দরভাবে আপনাকে বোঝাতে হবে না, যাতে মানুষ দেখে বুঝতে পারে। এর মধ্যে লোগো ব্যবহার। এখন আইফোন ইউজ করেন না অনেকে, আইফোন ইউজ করার সময় ওদের কি একটা লোগো আছে না, কি লেখা, অ্যাপল, তাও কি খাওয়া, ফুল নাই। আচ্ছা, এর এই লোগো দেখলে মানুষ কি বুঝতে পারে না যে আইফোন? তাহলে কি লোগো কি ভ্যালু, মানে লোগো কি ব্র্যান্ডটাকে প্রমোট করে না? আচ্ছা, কণ্ঠ স্বরের সুর। আপনি এখন কোনো বিজ্ঞাপন চালাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি লোগো দিলে কি বুঝতে পারবে এটা কোন ব্র্যান্ডের, বাট আপনি যে বার্তাটা পৌঁছাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি কণ্ঠস্বরটা, সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে, তাই না? কারণ যেভাবে কথাটা বলে মানুষ বুঝতে পারবে সেটা আপনাকে মেইনটেইন করতে হবে না? আচ্ছা, ব্র্যান্ডের রং এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্য বার্তা অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এখানে আসলে কি, সরি, এটা পুরোটা এক লাইনে পড়া লাগতো। এখানে আসলে বোঝাচ্ছে আপনি যখন এই ব্র্যান্ডিং বা মেসেজিং যে বার্তাটা প্রেরণ করবেন আপনার ডিজিটাল মার্কেটিং এ, হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, ওই যে ব্র্যান্ডের যে লোগো আছে সেই লোগো ব্যবহার করতে হবে, কণ্ঠস্বর সুন্দর করে ব্যবহার করতে হবে, ব্র্যান্ডের যে রং, মানে ধরেন ব্র্যান্ড যে কোনো রকম ডিজাইন হতে পারে, বাট সব রং
অনেকে ইউজ করে, অনেকে দেখবেন একটা বা দুইটা রং ইউজ করে, কেউ সবুজকে, কেউ নীলকে, কেউ লালকে, বিভিন্ন রংকে প্রমোট করে না। তো এখন আপনাকে যে বার্তা প্রেরণ করবেন বা যেটা প্রচার করবেন সেখানে যেন ওই লোগো বা মানে লোগোর যে রং ওটা যেন প্রতিফলিত হয়। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারা কিন্তু এটা খুব ভালো ইয়া করে, তারা এরা মূলত তারা বেশিরভাগ করে, তারা এই কাজটা করে দেয় যে আপনি কোনো একটা পোস্টার বলেন, পেনা বলেন, বা কোনো একটা হচ্ছে ওই কি যে কোনো একটা হচ্ছে বিজ্ঞাপনের যে পেপার যেটা বানানো লাগে সেটা ওরাই ডিজাইন করে দেয়। এখন ওখানে যে রংটা চুজ করে বা থিমটা যেটা চেঞ্জ করে সেটা কিন্তু ওই লোগো থেকেই নিয়ে নেয়। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আপনারা কি এই কথাটা কি বুঝতে পারছেন? ব্র্যান্ডিং বা বার্তা প্রেরণ। আচ্ছা, বিষয়বস্তু তৈরি এবং প্রকাশনা। এখানে নীতিগত বিষয়বস্তু তৈরির জন্য নির্দেশিকা প্রদান করা উচিত, যার মধ্যে রয়েছে মানের মান বা চুরি প্রতিরোধ বা কপিরাইট সম্মতি। এখন বিষয়টা আচ্ছা একটু শেষ করি। নির্ভুলতা, প্রাসঙ্গিকতা, তারপর নিশ্চিত করার জন্য অনুমোদন প্রক্রিয়া, বিষয়বস্তু পর্যালোচনা, প্রকাশনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা উচিত। আসলে প্রথমে বলা হয়েছে যে আপনি কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট যেটা ক্রিয়েট করলেন বা পাঠাচ্ছেন, বিজ্ঞাপন যেটার উপর চালাচ্ছেন, সেই কথাটা মানসম্মত হতে হবে, প্লাস চুরি প্রতিরোধ, মানে অন্যের পোস্টটা কপি করে নিয়ে আসা ছাড়া যাবে না। আর যদি আপনি অন্যের পোস্টটা কপি করেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে? কপিরাইট সম্মতি, মানে তার কাছ থেকে অনুমতি নিয়ে তার কথাটা বা তার পরিচয়টা নিচে কি উল্লেখ করতে হবে যে আপনি এই লেখা বা এই কন্টেন্টটা এর কাছ থেকে নিছেন বা এখান থেকে আপনি ওটা কালেক্ট করছেন। তারপরে কি আছে? নির্ভুলতা, প্রাসঙ্গিকতা। এখানে বোঝানো হচ্ছে যে আপনি যে মেসেজটা সবাইকে পাঠাচ্ছেন সেই মেসেজগুলোর মধ্যে যেন ভুল না থাকে। এখন ভুল বলতে যে ধরেন এরকম যে মুরগির মূল্য কত, মানে ওই যে পোড়া মুরগি বা যেটাই হোক ওগুলো 600 টাকা, হ্যাঁ, কিন্তু ভুল করে ওখানে লেখা আছে 300 টাকা। হ্যাঁ, এটা কি ভুল? এখন সেক্ষেত্রে আপনার এখানে কথা মনে হচ্ছে তো ভুল, কিন্তু আসলে এটা ভুল না। এটা আমার সেক্ষেত্রে মানুষ কি মনে করবে? অফার। কিন্তু এখানে মুরগি বানান যদি ভুল হয় তাহলে হচ্ছে ভুল। এছাড়া এখানে আসলে কি হচ্ছে বিভিন্ন রকমের আমরা বানান ভুল করি না, এগুলোকে আমাদের ইয়ে করে। আর যদি আপনি মানে ওই যে বললাম না 600 টাকা জায়গায় 300 টাকা লিখছে, মানুষ মনে করবে অফার দিছে। ভুল করেনি তো, ও এই কয়দিনের জন্য অফার দিছে বা ওনার খুব মনে খুশি লাগছে সেই জন্য উনি এখন দিচ্ছে, লাভ বেশি করছে এই জন্য এবার একটু রমজান আসছে এই জন্য দান করতেছে। আচ্ছা, বিষয়বস্তু পর্যালোচনা, মানে আপনি যে কন্টেন্টে যে টপিকটা নিছেন, যে বিষয়বস্তু তার উপর যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। তারপরে কি আছে? আবার পর্যবেক্ষণ কিন্তু আরেকভাবে করা লাগে। এখানে আরেকটা আছে অনুমোদন প্রক্রিয়া। এখানে আপনি যে কন্টেন্ট বা যেটা লিখছেন, যার হয়ে লিখতেছেন, হ্যাঁ, তার কাছ থেকে কিন্তু একবার পড়ে নেবেন বা তাকে বলবেন যে হচ্ছে এটা যেটা লিখছি বা এটা যেটা করলাম সেটা কি ঠিকঠাক আছে কিনা। কারণ আপনি তার মানে ব্র্যান্ডটাকে প্রমোট করতেছেন, যে লেখাগুলো লিখলেন ওর কাছে শুনে নেবেন না যে ওনার ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে কিনা বা হচ্ছে এখানে কোনো বানান ভুল আছে না, উনি সেটা ঠিক করে দিক। আমার লেখার মালিক আমি লিখে দিছি, তার যদি মনে করেন এটা ভালো না লাগে, অন্য ধরন ভাবে চাই, সেক্ষেত্রে কি আপনাকে চেঞ্জ করে দিতে হবে না? আচ্ছা, প্রকাশনার পদ্ধতি অন্তর্ভুক্ত করা উচিত, মানে কিভাবে প্রকাশ পাইলো, কবে কি, যাই হোক। এটা কি সবাই বুঝতে পারছেন? কন্টেন্ট ক্রিয়েট মানে বিষয়বস্তু তৈরি বা হচ্ছে পাবলিশ, দুইটাই। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার মানে সোশ্যাল মিডিয়া ইউজ। আচ্ছা, প্রতিষ্ঠানগুলি প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা থেকে যা
কর্মচারীদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকে সম্বোধন করে। এই নীতিগুলি অনলাইনে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব, গ্রাহক যোগ্য আচরণ, সংশ্লিষ্টতা প্রকাশ এবং গ্রাহকদের জিজ্ঞাসা এবং অভিযোগ পরিচালনার নির্দেশিকাগুলোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আপনি কি করবেন, ব্যবহার করলেন। এখানে আপনারা কি করবেন, বিভিন্ন রকম যারা সামাজিক মানে এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যারা ব্যবহার করে, হ্যাঁ, তাদেরকে এনগেজ করার জন্য, তাদের সাথে সমন্বয় করার জন্য আপনি ওটা ইউজ করে তাদেরকে আপনি যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে নিলেন, হ্যাঁ, বা আপনি যেভাবে এখন শেয়ার করেন, পেজ করেন, যেটাই করেন তাদের সাথে মনে করেন কমিউনিকেট করলেন, যেটা আমরা পেজ খুলি বা বিভিন্ন মাধ্যমে ওদের কাছে গেলাম, ঠিক আছে। এখানে আপনার কি থাকতে হবে, এখানে আপনার ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি দ্বারা বোঝাচ্ছে যে অনেক সময় অনেকে SMS করে না, যেরকম অনেকে আপনারা জিজ্ঞে স্কিল গ্রুপ প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চাইছেন অনেকে SMS দেননি ওই পেজে, যে কবে থেকে ক্লাস, কবে ভর্তি, কবে হচ্ছে এখন সিট ফাঁকা আছে কিনা, বা হচ্ছে পরীক্ষা কবে নেবেন, বা হচ্ছে কে কে টিকলো তার রিপোর্ট, বা কখন রেজাল্ট দিবে, এগুলো জিজ্ঞেস করে না। এগুলোর উত্তর কে দেয়, এই প্রতিনিধি দেয়। আচ্ছা সরি, তারপরে এখানে প্রতিনিধি বলতে এখানে প্রতিনিধিত্ব বলা আছে, সরি, এখানে অনলাইন নীতিমালাগুলোতে অনলাইনে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব মানে আপনি যে পেজটা খুলছেন সেটা এই যে স্কিল গুরু আইটি এই প্রতিষ্ঠানকে ওরা রিপ্রেজেন্ট করতেছে না ওই পেজটা, এটা আসলে সেই প্রতিনিধিত্ব বুঝাইছে। কিন্তু এখানে আমরা যে বললাম না প্রতিনিধি, এতেও কোনো ভুল নাই, কারণ সোশ্যাল মিডিয়া যে হচ্ছে আপনাকে পরিচালনা করবে তার তো একটা প্রতিনিধি থাকে। আচ্ছা, গ্রাহকদের গ্রহণযোগ্য আচরণ, সবার সাথে এমনভাবে আচরণ করবেন যা সব শ্রেণীর মানুষের সাথে গ্রহণযোগ্য বা সবাই সেটা মানতে পারে। তারপর সংশ্লিষ্টতা প্রকাশ, সংশ্লিষ্টতা প্রকাশ দ্বারা কি বোঝায়, সব রকম বিষয়বস্তু বা এরকম সম্পর্কে তথ্য দেওয়া, জরুরি তথ্য দেওয়া। তারপর গ্রাহকদের জিজ্ঞাসা, বিভিন্ন মানুষ কি করতে পারে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আর সেটা মেসেজ অপশন থাকলে মেসেজে বা কমেন্টেও জিজ্ঞেস করতে পারে। তারপর অভিযোগ পরিচালনা, এখন সে শুধুমাত্র যে জিজ্ঞেসই করতে পারবে তা না, তার কোনো কিছু ভালো নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে কি সে অভিযোগ জানাতে পারে না? এই আপনাদের মধ্যে ওই ম্যাডাম চলে গেছে না, স্বর্ণ ম্যাডাম, উনি কিন্তু অভিযোগ জানাতে পারে। আচ্ছা, এসব নির্দেশিকাগুলো আপনাকে কি করতে হবে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং এগুলো আমাদের কি বুঝতে হবে বা এসব আমাদের কাজ করতে হবে। অভিযোগ পরিচালনা, জিজ্ঞাসার উত্তর, আচ্ছা এগুলো কি বুঝতে পারছেন? মূলত আপনাদের প্রশ্নের মধ্যে এরকম আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল মার্কেটিং এর পলিসি কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার দিতে হবে ব্র্যান্ডিং অ্যান্ড মেসেজিং, কন্টেন্ট ক্রিয়েট অ্যান্ড পাবলিশিং, তারপর সোশ্যাল মিডিয়া ইউজ, হ্যাঁ, এইরকম করে আপনাকে শর্ট মানে 4 থেকে 5টা আপনাকে কি করতে হবে, অ্যান্সারগুলো দিতে হবে। তারপর কি আছে, প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রোটেকশন, মানে গোপনীয়তা বা ডাটা সুরক্ষিত। ডিজিটাল মার্কেটিং এর নীতিগুলোতে গোপনীয়তা এবং তথ্য সুরক্ষা নীতিগুলো সম্বোধন করা উচিত, কারণ এখানে যারা আপনার ক্লায়েন্ট হিসেবে আসতেছে সেখানে আপনি অনেকজনের তথ্য রাখবেন বা আপনি যে সাইটগুলো আছে সেগুলোর ইউজার এবং পাসওয়ার্ড এই তথ্যগুলো আপনি জানতেছেন না,
একটা তথ্য আরেকজনকে দেওয়া এটা কি ঠিক না, বা এটা করা যাবে না, লিগ্যাল ইস্যুতে পড়া যায়, বা এটা আমাদের গোপনীয় রাখাই এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। কোনোভাবেই যেন একজনের মানে এখন সোশ্যাল মিডিয়া সাইটে হোক আর ওয়েবসাইটে হোক মানে ইউজার আর পাসওয়ার্ড অন্যজন যেন না জানে। আচ্ছা, প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন মেনে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করা হয় তাদের রূপরেখা দেওয়া উচিত। ওকে, এখন বিষয়টা এখানে বলছিল কি, প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন মেনে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করা হয় তার একটি রূপরেখা দেওয়া উচিত। মানে আপনি কিভাবে তথ্য নেবেন, তা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা একটা রূপরেখা দেওয়া উচিত। কারণ এগুলোর একটা নিজস্ব আইন আছে, সেগুলো আমাদের মানতে হবে। যা এখানে একটা বিষয়, এই যে তথ্য যেটা সংগ্রহ, এটা আমরা কিভাবে করতে পারি বলতে পারেন? তথ্য সংগ্রহ আমরা কিভাবে করতে পারি? না না, এই যে এখানে লিড জেনারেশন সেটা তো আলাদা বিষয়। এখানে আসলে তথ্য সংগ্রহ বলতে এখানে ওই যে ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আপনার কাজ করে দিচ্ছেন সে তার সম্পর্কে আপনি তথ্য নিলেন না, ওই যে এনআইডি বলেন, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বা হচ্ছে ওই যে কোনো যেটাই রাখেন, হ্যাঁ সে তথ্য রেখে দেন না, সেটাও নিতে পারবেন কিভাবে? তার অনুমতি নিয়ে সেটা চাইবেন। এর আগের দিনও কিন্তু এটা বলা হয়েছিল যে তথ্য নেওয়ার সময় কি তার অনুমতি নিতে হবে না। তারপরে এখন সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব? ধরেন আমরা ক্যাবিনেট, আলমারি বা এগুলোতে আমরা কি ভিতরে রেখে দিব। এখন এটা আমরা নিলাম কিন্তু টেবিলের যদি উপরে রেখে দিই, অন্যজন যদি দেখে তাহলে কি প্রাইভেসি লঙ্ঘন হতে পারে না? এই জন্য সুরক্ষিতভাবে আমরা এটা রেখে দিব। আর ওই যে তারপরে কি আছে, ব্যবহার, যখন যেটা দরকার লাগতেছে সেটা তখন ফাইলটা বের করে নিয়ে ওই কাজটা আমরা দেখে কাজ করলাম। এখন ধরেন অনেকগুলো মানুষের আপনি সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখতেছেন, একসাথে কি অনেকগুলো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক এটা এগুলো সব মনে রাখতে পারবেন অনেকগুলো ক্লায়েন্টের। সেই ক্ষেত্রে কি করতে পারেন, ওগুলো একদম একটা ফাইলের মধ্যে লিখে রাখলেন, লিখে ওই ফাইলটা এক পাশে রেখে দিলেন। যখন ওই সাইডের মধ্যে ঢুকে কাজ করা লাগতেছে তখন
ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দেখে আপনি লগ ইন করলেন। আচ্ছা, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন মানে বিজ্ঞাপন এবং প্রচার। নীতিমালায় বিজ্ঞাপন এবং প্রচার মূলত কার্যকলাপের জন্য নির্দেশিকা অন্তর্ভুক্ত থাকা উচিত, যার মধ্যে বিজ্ঞাপনের নিয়ম এবং শিল্প মান মেনে চলা অন্তর্ভুক্ত। মানে বিজ্ঞাপন এবং প্রচার যখন চালাবেন, এই যেসব কার্যকলাপ করবেন তার মধ্যে কি করতে হবে, বিজ্ঞাপনের যে নিয়ম এবং আপনি যে প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন চালাচ্ছেন সেই প্রতিষ্ঠান কোন স্ট্যান্ডার্ডে বা কোন রিকোয়ারমেন্টে আপনাকে চালাতে বলছে সেটা মেনে আপনাকে কাজটা করতে হবে। বুঝতে পারছেন? এর মধ্যে সত্যবাদী এবং নির্ভুল বিজ্ঞাপনের নিয়ম, তারপর প্রতারণামূলক অনুশীলন এড়ানো এবং স্পন্সর করা সামগ্রী বা অনুমোদন প্রকাশের নিয়ম অন্তর্ভুক্ত থাকতে পারে। মানে এখানে যেসব আপনি নিয়মগুলো দেওয়া আছে তার মধ্যে কি কথাগুলো বা যে বার্তাটা দিয়েছেন সেটা কি সত্য হতে হবে, যেই লেখাগুলো লিখেছেন সেটা যেন নির্ভুল হয়, বানান বা যেন ভুল না থাকে। তারপর এমন কোনো বার্তা দেওয়া যাবে না যেটা কি প্রতারণা করতেছে, এগুলো এড়িয়ে চলতে হবে। এবং ধরেন আমরা যে কোনো কিছুই করি, হ্যাঁ, বড় বড় প্রোগ্রামে দেখবেন বিভিন্ন মানুষ স্পন্সর করে, তাই না? কেন করে? যাতে ও হাইলাইটে আসতে পারে। আচ্ছা, কার টাকা করছে? নিজের পকেটের টাকা অন্যজনকে দিয়ে দিয়ে ওরা আনন্দ করবে আর আমি টাকা খরচ করব। করে? এমন কেউ কি আছে যে হচ্ছে নিজের টাকা অন্যকে দিয়ে যাতে তাও খুশি থাক? করে? করে তো। কারা করে বলতে পারেন? না না, এটা অহরহর গরিবেরাও করে, বড়লোকেরাও করে। নিজের টাকা দেয় যাতে সে সুখে থাকতে পারে বা একটু খুশি থাকতে পারে। কখন করে? না না, সেটা তো আপনি চাইলেন, না চাইতেও দেয়। আসলে কি এখানে হচ্ছে, এখানে আমি এটা ওইভাবে বোঝাতে চাচ্ছি না, আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আপনার বাবা মা আপনার পিছনে যে খরচ করতেছে, হ্যাঁ, সেটা কিন্তু এমনি এমনি দিচ্ছে, হ্যাঁ, কারণ তিনিও বর্তমান সমাজের সাথে জানে যে বৃদ্ধ বয়সে সে আপনার তারা বৃদ্ধাশ্রমেও যেতে পারে, বাড়ি থেকে বেরও হয়ে যেতে পারে, তাই না? কিন্তু তারপরও তারা কিন্তু ছোটবেলায় তাদের সন্তানকে ভালো রাখার জন্য দিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এটা তাদের কর্তব্য, এই জন্য ওরা করে, ঠিক আছে। কিন্তু আমি চিনি না জানি না একটা বড় ব্যক্তি যার টাকা পয়সা আছে সে আমাকে বিনা কারণে কি আমাকে টাকা দিবে? যে আমরা এবারে শীতের মধ্যে কি করতে চাচ্ছি, ব্যাডমিন্টন একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি, হ্যাঁ, একটু কিছু দেন, সে আমাকে এমনি এমনি দিয়ে দিবে? সে এই জন্যই দিচ্ছে যাতে আমি ওই টুর্নামেন্ট যখন আয়োজন করব ওখানে যে প্যানা টাঙাবো, হ্যাঁ, সেই প্যানাতে যেন সৌজন্যে তার কোম্পানির নাম বা তার নামটা যেন উল্লেখ করি। এসব কাজ এই কাউন্সিলররা বা বড় বড় হচ্ছে করে, কোম্পানির লোকেরা করে, সাধারণ ব্যক্তি তো খুব কমই করে, বা বিভিন্ন দেখবেন শোরুমের লোকেরাও করে, যারা শোরুম চালায় পাবলিসিটির জন্য। আচ্ছা, স্পন্সর করা সামগ্রী বা অনুমোদন প্রকাশ করার অন্তর্ভুক্ত। মানে এখানে যে স্পন্সর করেছে, যে অর্থ দান করেছে বা যে করতেছে, তার আইডেন্টি এবং সেই আইডেন্টি হিসেবে তার সৌজন্য সংখ্যায় তার নামটাই বলেন আর তার ওই কোম্পানির লোগোই দেন, দুইটা কি তাকে রিপ্রেজেন্ট করবে। এগুলো যেন অন্তর্ভুক্ত কি থাকে। বুঝতে পারছেন? লাস্টের ব্যক্তি কিছু কি বলবেন? বলেন বলেন। না আপনার মাথার মধ্যে কি অন্য কিছু আসতেছে? বলেন। তাহলে আপনি যে খুব হাসতেছেন, বলেন।
না, হ্যাঁ এটা সত্য, হাসাটা হাড়ের জন্য ভালো, কিন্তু হুটহাট করে হেসে উঠলে মানুষ কিন্তু আবার অন্য কিছু ভাববে। দেখা তো যাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু এখানে 4 জন নাকি 5 জন অলরেডি একটা রুলস কিন্তু ব্রেক করতেছেন। ওই যে আমাদের ইয়া ভাই এখনো দেখেন ইনভলভ আছে, ওনার ওই পাশে বার্তা না দিলে ওনার সাথে হয়তো সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, SMS করেই যাচ্ছে। তারপরে তার সামনে মাঝখানে একজন আছে চিনি, তারপর সবার লাস্টের ব্যক্তি ওই ফোনের ডিসপ্লে দেখে হাসতিছে। আমার কথা থেকে কতটা হাসছে তা জানি না, কিন্তু ডিসপ্লে দেখে হাসতেইছে। যেটাই হোক ক্লাসের সময় মানে প্রজেক্টরে যা দেখাচ্ছে সেটা দেখেন। মনিটরটা একটু ঘুরে নেন, সরে নেন, ওইভাবে ভেঙে যাবে, ঘুরে নেন ঘুরে নেন। আরে না না, আচ্ছা তাহলে বিজ্ঞাপন এবং প্রচার সম্পর্কে বুঝতে পারছেন। তারপরে দেখেন, মানে আপনাদের মধ্যে এই রোগটা ধরেই গেছে, যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে তার পর্যন্ত ঠিক হবে না। আপনারা কি জানেন, আপনাদের মধ্যে ওই যে একজন স্বর্ণ নামে যে ম্যাডাম ছিল, তিনি আজকে আসছিল, তাকে আমি সাদরে আসতে নিষেধ করেছি। কারা উপস্থিত ছিল? হ্যাঁ, কারা ওই সময় উপস্থিত ছিল? তার সাথে কখনো রাব ব্যবহার করেছি না স্যার। তাকে জাস্ট খালি বলেছে আপনাকে বাদ দেওয়া হয়েছে এবং আপনার পরিবর্তে অন্যজনকে নেওয়া হয়েছে। তিনি কি ভুল করেছিল? পরে বলবো না, পরে। আচ্ছা, সবার শেষে গ্রাহক সম্পর্কিততা এবং যোগাযোগ নীতিমালায় গ্রাহক সম্পর্কিততার জন্য নির্দেশিকা সংজ্ঞায়িত করা উচিত, যার মধ্যে রয়েছে প্রতিক্রিয়ার সময়, যোগাযোগের ধরন বা গ্রাহক কি ও আপনি পরের কথা বলতেছেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট ওখানে দেখেন তো, স্যারকে যে পড়ান তো। মিথস্ক্রিয়ার জন্য উপযুক্ত চ্যানেল, তার গ্রাহকদের অভিযোগ পরিচালনা, বিরোধ সমাধান এবং সমস্ত গ্রাহক মিথস্ক্রিয়ায় পেশাদার আচরণ বজায় রাখার নিয়মগুলি সম্বোধন করতে পারে। এখানে আসলে কি, ওই যে মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন না, বা মানুষ আপনার সাথে যোগাযোগ করবে, আপনি কোম্পানি হন বা মানে যে ইয়াই হোক, আপনার ক্লায়েন্ট বা গ্রাহকরা যে আপনার সাথে যোগাযোগ করবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে কিভাবে যোগাযোগ করবে সেই ধরনগুলো আপনি কি উপস্থাপন করতে হবে। এবং মানে ধরেন সে কটার সময় করলো, দুপুর 2টার সময় আপনি SMS এর রিপ্লাই দিতে পারলেন, কিন্তু সে ঠিক তেমনই রাত 3টার সময় যদি SMS দেয়, প্রশ্ন করেন আপনি কি উত্তর দিতে পারবেন? অনেক সময় এরকম থাকে না যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্তই অ্যাভেলেবল, এরকম আপনি চাইলে সময়টা বলে দিলেন যে এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে, যোগাযোগ করতে হবে, এরকম। বাকি হবে মানে ইয়ে দিবে, কোথায় পাবে না পাবে। হ্যাঁ, 3 নাম্বার ডোরের ভিতরে একবার চেক করেন, ক্যাবিনেট। আচ্ছা, বিকশিত শিল্পমান বা প্রবিধানের সাথে তাল মিলিয়ে চলার জন্য সংস্থাগুলির জন্য নিয়ম নীতি, তাদের ডিজিটাল মার্কেটিং এর নীতিগুলো পর্যালোচনা এবং আপডেট করা গুরুত্বপূর্ণ। ওদের কি নিয়মও মানতে হবে, প্লাস সময়ের সাথে ওদেরকে আপডেট হতে হবে। স্পষ্ট নীতিমালা স্থাপনের মাধ্যমে সংজ্ঞাগুলি তাদের ব্র্যান্ড খ্যাতি এবং গ্রাহকদের আস্থা রক্ষা করার সাথে সাথে দায়িত্বশীল নীতিগত ডিজিটাল মার্কেটিং এর অনুশীলনগুলোকে
উৎসাহিত করতে হবে। সময়ের সাথে সাথে সেগুলো কি গ্রাহকের আস্থা রক্ষা করতে হবে, প্লাস দায়িত্বশীল হতে হবে এবং নীতিও যেন ঠিক থাকে। কথাগুলো কি বুঝতে পারছেন? এই পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু আমি বলেই দিয়েছি, প্রথমে আপনাদের প্রশ্ন আসতে পারে কি অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল মার্কেটিং এর পলিসিগুলো কি কি। এই যে 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 আপনার ইংরেজিতে যে 2টা বা 3টা করে যে ওয়ার্ড লেখা আছে না, হ্যাঁ, এটা আপনাকে কি করতে হবে, লিখতে হবে। এরকম আপনাকে 3টা 4টা বা 5টা টপিক লিখতে হবে, বুঝতে পারছেন? তারপরে পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কি আছে, এথিক্যাল ডিজিটাল কন্টেন্টস। আচ্ছা, এথিক্যাল ডিজিটাল কন্টেন্টস মানে নৈতিক ডিজিটাল কন্টেন্ট, মানে ডিজিটাল মার্কেটিং এর নৈতিকতা শিখছেন, এখন কি কন্টেন্ট যেটা বানাচ্ছেন সেটারও কি নৈতিকতা আছে বা নিয়ম নীতি আছে। আপনার দর্শকদের সাথে আস্থা তৈরি করতে বা ইতিবাচক ব্র্যান্ড ইমেজ বজায় রাখার জন্য আমাদের কি নৈতিক ডিজিটাল কন্টেন্ট তৈরি করা অপরিহার্য। মানে আপনারা যে ডিজিটাল যেটা কন্টেন্ট তৈরি করলেন সেই কন্টেন্টটা এমনভাবে তৈরি করা উচিত যাতে দর্শকদের কি আপনার প্রতি আস্থাও তৈরি হয় এবং ইতিবাচক ইমেজ তৈরি হয়। নৈতিক ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য এখানে কিছু নির্দেশিকা দেওয়া হলো। এখন আপনাকে বলতে পারে যে ডিজিটাল কন্টেন্টের কিছু ইথিক্সের নাম লেখো বা কিছু ইথিক্স বলো। সেই ক্ষেত্রে আপনাদের এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলো আপনাকে বলতে হবে বা লিখতে হবে, এটাই আপনাদের প্রশ্ন হয়। কি আছে, নির্ভুলতা স্পষ্ট, নিশ্চিত করুন যে আপনার কন্টেন্ট সঠিক তথ্য পরীক্ষিত এবং নির্ভরযোগ্য উৎস দ্বারা সমর্থিত। মানে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টে যে তথ্যগুলো দিচ্ছেন, হ্যাঁ, যা জানাচ্ছেন তা কি নির্ভরযোগ্য উৎস, মানে যেখান থেকে নিছেন সেটা কি গ্রহণযোগ্য। এখন ধরেন আপনারা বন্ধু বান্ধবরা একটা কি করলেন, ভবিষ্যতে বাংলাদেশ একটা ম্যাচ খেলবে একটা দেশের সাথে, আপনার 2 বন্ধু খেলা সম্পর্কে কিছু জানেন না, খালি জাস্ট আপনি দেশকে ভালোবাসেন সেটার উপর একটা কমেন্টারি দিয়ে দিলেন যে না একবারে 6 বলে 6 মানে 2 ওভারের মধ্যে উইকেট নিয়ে সবাই খেলা দিবে, এরকম যদি একটা যে কমেন্ট করে বসেন, হ্যাঁ, সেটা যদি আমি যদি তথ্য হিসেবে দিই সেটা কি গ্রহণযোগ্য হবে? কিন্তু এখন যারা এই যে ক্রিকেট বোর্ড অ্যাসোসিয়েশনের লোকেরা যারা আছে, যারা খেলা নিয়ে গবেষণা করে, হ্যাঁ, এরা যখন বলবে যে এই খেলায় জেতার সম্ভাবনা এত% বা এই এর পারফরমেন্স এত% হওয়ার সম্ভাবনা আছে বা এত রান উঠতে পারে, হ্যাঁ, এরকম ওই যে তথ্য ওরা যে দিল, হ্যাঁ, সেই তথ্য যদি দিই সেটা কি গ্রহণযোগ্য হবে না? আচ্ছা, ওই তথ্যটা দিলে গ্রহণযোগ্য হবে, আবার গ্রহণযোগ্য হবে না, দুইটাই হতে পারে। এটা কখন হতে পারে, কখন গ্রহণযোগ্য হবে আর কখন গ্রহণযোগ্য হবে না বলতে পারেন? আপনি ধরেন ক্রিকেট বোর্ডেরই হচ্ছে তথ্যটা দিলেন, কিন্তু ওই তথ্যটাও এক সময় গ্রহণযোগ্য হবে আর এক সময় গ্রহণযোগ্য হবে না, কখন? বলতেছে যে করে দেখাও তুমি এটা যে তোমরা এটা পারো কি, বা এরকম তোমার আর যদি তার কোচরা তো জানে কোন প্লেয়ার কেমন থাকে, কোচ হয়তো এমনিতে সুপারিশ করলো যে ভালো খেলে। আমি ওটা বুঝাতে যাচ্ছি না, আমি বোঝাতে যাচ্ছি ধরেন আপনি ধরেন এই খেলায় বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে, হ্যাঁ, এটা নিয়ে একটা কন্টেন্ট আমি দিছি। এখন এই কন্টেন্টটা মানুষ গ্রহণ করবে বা গ্রহণ করবে না, দুইটা একটা কথা আছে না, কখন গ্রহণ করবে আর কখন গ্রহণ করবে না। ধরেন এটা দুইটাই হচ্ছে ওই ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোকেরাই আমাকে বলছে কখন গ্রহণ করবে আর কখন গ্রহণ করবে না। বিজ্ঞাপন আমি এখনই চালালাম, খেলা দেরি আছে, 1 সপ্তাহ পর হবে, বা সেমিতে ওঠার জাজমেন্ট যেটা, হ্যাঁ, খেলুক, ওটা দেরি আছে, সেক্ষেত্রে কখন বিশ্বাস করবে আর কখন বিশ্বাস করবে না। মানুষ তো প্লেয়ারদেরকে চেনে, কোন প্লেয়ার এ না, এর আগে আপনাদের কপিরাইটের কথা বলা হয়েছিল না,
কপিরাইটের কাজটা কি? আমি এই তথ্যটা কার থেকে নিয়েছি সেটা আমরা উল্লেখ করে দিই না, যাতে কপিরাইট ক্লেমটা যাতে না হয়। হ্যাঁ, ঠিক তেমনই এটা যে বোর্ড অ্যাসোসিয়েশনে যে এই মন্তব্য করেছে, আমি যখন ওটা উল্লেখ করব তখন কি ওটা গ্রহণযোগ্য? ওটা তো আমার কথা না। আর যখন আমি একটা কে বলছে বা কোথা থেকে এই উৎসটা আমি পাইছি সেটা যখন আমি উল্লেখ না করি, হ্যাঁ, বা খালি খালি তথ্যটা দিয়ে দিই, তাহলে কি ওরা কি বিশ্বাসযোগ্য হবে? মানে সব কিছু বিষয়ের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, যদি এখানে রেফারেন্সের কথা বলেনি, কিন্তু এখানে উৎসের কথা বলছে না। উৎস দ্বারা আমরা কি বুঝতে পারি? রেফারেন্স। কারণ আমি কই থেকে এটা আমি নিয়ে আসছি। এখন এখানে যদি কেউ কবিতা লেখে, হতে পারে সুন্দর কবিতা, আমি এমন পাবলিশ করলাম, তার মানে কি ওটার কি রাইটার আমি? ওটা আমি যার থেকে নিয়েছি সে কিন্তু ভবিষ্যতে দাবি করতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন যে ওই যে কোকো কলা খাওয়া হয় না, এটা এখনো কপিরাইটের যে একটা যে ইয়ে থাকে না, রেজিস্ট্রেশন, ওরা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি। এটা কি সত্য? অন্যান্য মানে অনেকগুলো কোম্পানি আছে না, তারা ফুড যেভাবে তৈরি করে সেটা কিন্তু কপিরাইট একটা ইয়ে করে নেয়। কিন্তু থামেন, অল্প না, ফেরদৌস ভাই ছবি তুলে। হ্যাঁ, কোকোকোলা ওদের এখন পর্যন্ত ওরা ওদের রেসিপি কিভাবে তৈরি করে এটা ফ্ল্যাশ করে না, করতে চায় না। এই জন্য এখন পর্যন্ত ওরা মানে কপিরাইট বা এটা মানে নিজেদের নামে যে একটা ইয়া করা, ওটাকে কি বলে, ওই যে নিজের নামে ওটা ইয়ে করে নেওয়া, রেজিস্ট্রেশন বা কপিরাইটের পরিবর্তে আমরা কি করে নিই না, মনে পড়তেছে না। প্যাটেন্ট, প্যাটেন্ট করে নেওয়া। প্যাটেন্ট আমরা কি করি, করলাম না, ওরা প্যাটেন্ট করে না। হ্যাঁ, প্যাটেন্ট ব্র্যান্ডিং, প্যাটেন্ট করতে প্যাটেন্ট হচ্ছে আপনি ওটা নিজের নামে করে নিলেন, ওই জিনিসটা অন্য কেউ যদি ইউজ করতে চায় আপনার পারমিশন নিতে হবে। বুঝতে পারছেন? এটার কথাই বলতেছিলাম। যদিও এটা আমার মনে করতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, কিন্তু এটা নেওয়া আমার উচিত না। বলতে পারেন কেন? হ্যাঁ, আমি এখন থেকে স্টুডেন্ট, আমাদের এই কপিরাইট তারপর এগুলো নিয়ে আমাদের কাজ। লিগাল ইস্যু, বিজনেস করতে গেলে আমাদের কোন কোন ধাপগুলো করতে হবে, ট্রেড লাইসেন্স, এগুলো নিয়ে আমাদের কাজ। এগুলো আমরা যদি ভুলে যাই, প্যাটেন্ট করে নেওয়া, কপিরাইট ক্লেম। আচ্ছা, আমি কইছিলাম কপিরাইট। আচ্ছা, যাই হোক, আমরা করেছিলাম নির্ভরযোগ্য উৎসকে উপস্থাপন করতে যে আমরা কপিরাইটে চলে গেছিলাম। যাই হোক, আমরা আমাদের টপিকের বাইরে গেছিলাম, কিন্তু ওটা আমাদের কি নির্ভুল এবং স্পষ্ট হতে হবে, কারণ কোন উৎস কই থেকে নিয়ে আসছি, হ্যাঁ, সেটা আমাদের উপস্থাপন করতে হবে বা বলতে হবে। ওই যেরকম এরকম হয় না, প্রতিষ্ঠানে আমরা এই তারিখে আমাদের কি বন্ধ, বা এই তারিখে 10টায় হবে না ক্লাস, 11টায় ক্লাস শুরু হবে, আদেশ ক্রমে কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের নাম লেখা হয়। তার মানে কি এটা এমনি সাধারণ কেউ ইয়ে করেনি, এই প্রতিষ্ঠান থেকে মানে হচ্ছে এই মানে আদেশটা জারি করেছে। প্লাস ওখানে কি প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার থাকে, সিল থাকে। তাহলে কি, তাহলে এটা বোঝায় যে এটার যে উৎস বা যে তথ্যটা দিচ্ছে সেটা কি সত্য, গ্রহণযোগ্য বা ইয়ে আছে,
স্পষ্ট। আচ্ছা, কন্টেন্টকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো পক্ষপাত বা সংযুক্তি সম্পর্কে স্বচ্ছ থাকুন। তার এখানে আসলে কি কন্টেন্টকে প্রভাব করতে পারে, হ্যাঁ, এমন কোনো কিছু যদি পক্ষপাতের অপশন থাকে সেগুলো বিষয়ে আপনাকে কি করতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। ধরেন আমি আপনাদের এমনি উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের এই প্রতিষ্ঠানে কি অ্যাসেট প্রজেক্ট চলতেছে, হ্যাঁ, এই অ্যাসেট প্রজেক্টে কোর্স 3 মাস করবে, কিন্তু অ্যাসেট প্রজেক্টের আন্ডারে কিন্তু অনেকগুলো কোর্স চলে। আমরা কোন কোর্সগুলো চালাচ্ছি, তারপর কোর্স চালাচ্ছি, এই কোর্সের ডিউরেশন কত দিন আছে বা কয় ঘন্টা আছে বা হচ্ছে কোন সময় হবে, এগুলো একটা বিষয় থাকে না, এগুলো কিন্তু পক্ষপাত হয়। অনেকে জায়গায় বলে যে আমাদের এখানে 3 মাস, আপনাদের এখানে 4 মাস। কি আপনাদের কি বিরক্ত মনে হচ্ছে? ব্রেকের দরকার আছে? আপনাদের যদি ব্রেকের দরকার পড়ে, আমি এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া করার পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিতে পারবো, তারপরে আবার ওই 5 নম্বর এলিমেন্ট শুরু করব। আচ্ছা, এখানে কি বলা আছে, আপনার দর্শকদের বিভ্রান্তিকর এতে যে কোনো স্পন্সর করা কন্টেন্ট বা অংশীদারিত্ব স্পষ্টভাবে প্রকাশ করুন। এখন ধরেন যে আপনাকে কি করছে, স্পন্সর করছে, তার ধরেন লোগো দিয়ে রাখছেন, হ্যাঁ, এখন ওখানে যদি আপনি বলেন স্পন্সর হিসেবে লোগো উল্লেখ করে রাখেন, তাহলে কি হবে, এর সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকের যে আয়োজন হয়েছে বা আজকের যে প্রোগ্রাম হয়েছে তাতে যে অর্থ দিয়ে সাহায্য করেছে সেটা কে করেছে, এই যে যাকে স্পন্সর যে করেছে না সে। এখন এই কথা যদি উল্লেখ না করে, ধরেন আমি কি এখানে ক্লাবে হিসেবে আমি কি নিলাম, খেলার আয়োজন করলাম, সেখানে ওই কোম্পানির লোগো দিলাম, তাহলে অনেকে ভাবতে পারে এই যে খেলাটা এটা ওই কোম্পানি খেলাচ্ছে, বুঝতে পারছেন? এখন কোম্পানি যখন খেলাবে তার মানে কি ওখানে কি কোম্পানির হিসাবরাই থাকবে, কোম্পানির ক্লায়েন্ট বা এরাই থাকবে সবকিছু, এরকম একটা বিষয় থাকে। কারণ কি এই খেলাটা কাদের খেলা, এখন নিজস্ব প্রতিষ্ঠানে একটা লোগো থাকে, আবার যে স্পন্সর করতেছে তার একটা লোগো থাকে, এইগুলো লোগো যাতে চিনতে পারে বা বুঝতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে, ওগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, নির্ভুলতা বা স্পষ্টতা এগুলো কি বুঝতে পারছেন? মূলত এক কথায় এটা রাখেন যে কন্টেন্টের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সেটা লেখার বানানের ভুল বা তথ্যগত ভুল, এটা আপনাকে ঠিক রাখতে হবে। তারপরে স্বচ্ছতা, এখন স্বচ্ছতা বলতে তথ্যটা গ্রহণযোগ্য করার জন্য তথ্যটা কই থেকে নিয়ে আসছেন সেটাও দিতে পারেন, আবার তথ্যটা কার সেটাও উল্লেখ করতে পারেন, এবং এরকমও হতে পারে ওই যে স্পন্সর, কে স্পন্সর আর কে এই প্রতিষ্ঠান, হ্যাঁ, দুটো আপনি আলাদা আলাদা করে উল্লেখ করে দিলেন, তাহলে সবকিছু কি এবং সিকোয়েন্স ভাবে লিখলে সেগুলো কি স্পষ্ট হয়, তাই না? আচ্ছা, বৈদিক সম্পত্তির প্রতি শ্রদ্ধা, সর্বদা বৈদিক সম্পত্তির অধিকারকে সম্মান করুন, সঠিক উদ্ধৃতি ব্যবহার করুন এবং ছবি, ভিডিও বা লিখিত উপকরণ সহ যে কোনো কন্টেন্টের মূল নির্মাতাদের কৃতিত্ব দিন এবং প্রয়োজনে পূর্ণ ব্যবহারের জন্য লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট ব্যবহার করুন। মানে ওই যে আপনার এরকম আমরা ওই যে নেই না, ক্যানভা ইউজ করি না, ক্যানভাতে ওটা কি কিছু পেইড ভার্সন আছে, কিছুটা ফ্রি ভার্সন আছে, হ্যাঁ, এখানে যারা ওখানে আমরা যে ইউজ করলাম না, ওটা তো কোনো না কোনো একটা ইয়াকে রিপ্রেজেন্ট করতেছে, মানে কে তৈরি করছে ওখানে লেখা থাকে না, ঠিক তেমনি আপনি হচ্ছে এই যে কোনো কিছু যদি ব্যবহার করতে চান, হ্যাঁ, আচ্ছা আপনারা ওই যে আমরা স্ক্যান করি না, স্ক্যান করলে যখন আমরা প্রিন্ট দিই তখন নিচে দেখেন সিএস স্ক্যান একটা লোগো চলে আসে না,
এটা ঠিক ওই রকমই যে হচ্ছে যার দ্বারা নির্মিত বা যার দ্বারা লেখা হয়েছে, ধরেন যে কবিতা লিখছে তার নামটা আপনি উল্লেখ করলেন, বা যে কাজটা করে দিছে, যে রিপোর্টটা দিছে তার নামটা উল্লেখ করলেন, যে রিপোর্টার, বা এরকম এই যে তাকে সম্মান দেওয়া, তাকে উপস্থাপনা করা যে ওর জিনিসটা আমি নিজের বলে না চালিয়ে দিয়ে এই জিনিসটা আমি ব্যবহার করতেছি ঠিক আছে, কিন্তু আমি ওর জিনিসটা ব্যবহার করতেছি, এটা পুরোটা তৈরি করার পিছনে ওর হাত আছে। এটা আমাকে কি করতে হবে? প্রকাশ্যে আনতে হবে, যাতে এটাই হচ্ছে ওই কৃতিত্ব দেওয়া, মানে তাকে সম্মান দেওয়া হলো। এখন আবার এটা যে আপনি তার কাছ থেকে যে ব্যবহার করতেছেন, এর জন্য আপনি চাইলে কি করতে পারেন? লাইসেন্স প্রাপ্ত করতে পারেন। কারণ ও যদি ওটার উপর প্যাটেন্ট করে রাখে, ধরেন এখন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো কবিতা লিখে গেছে না, এখন ওই কবিতা আপনি যদি ব্যবহার করেন নিজের নাম চাইলে, তাহলে কি হবে? ওরা কিন্তু ওটা একরকম প্যাটেন্ট হয়ে গেছে। আপনি যদি ওটা যদি নিজের নামে চালান তাহলে কি লিগাল ইস্যুতে পড়বেন, হ্যাঁ, মামলা খাবেন বা কপিরাইট ক্লেম হবে, যাই হোক। কিন্তু আপনি যদি ওটার লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করেন এবং ওনার এই যে কবিতা বা ওই বই যারা প্রকাশ করেছে কোম্পানি তো আছে, ওই কোম্পানিরা যদি আপনার এটা যে অ্যাপ্রুভাল দেয়, তাহলে কি আপনি ওটা ইউজ করতে পারবেন না? কারণ ধরেন ওই ব্যক্তিরা মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি যার মাধ্যমে প্রকাশ করেছে সেই বই লেখক বা সেই পত্রিকা গুলো যদি অনুমোদন দেয়, আপনি কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। তারপর কি আছে? বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি। আপনার ডিজিটাল কন্টেন্টের বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি এবং প্রতিনিধিত্ব প্রচার করুন। বৈষম্যমূলক বা আপত্তিকর ভাষা, চিত্রকল্প বা স্টেরিওটাইপ এড়িয়ে চলুন। তারপর নিশ্চিত করুন যে আপনার বিষয়বস্তু অন্তর্ভুক্তিমূলক এবং বিভিন্ন সংস্কৃতি বা পটভূমি, লিঙ্গ বা পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল। মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন তা দেখতে বা তার মধ্যে যেভাবে ডিজাইন করলেন বা যে তথ্যগুলো দিলেন বা যে কন্টেন্টটা যে লেখাগুলো লিখছেন, সেই লেখাগুলো যেন বা যে সেই ভাষা, ছবি, হ্যাঁ, এইসব বিষয় যেন আপত্তিকর না হয়। তারপর বিভিন্ন মানুষদের মধ্যে বৈষম্যমূলক যাতে না হয়। এই যে এখনো কিন্তু বৈষম্য চলে না, রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু একভাবে বৈষম্য চলে, হ্যাঁ। এক মানে বলা উচিত না, এক কোটা বন্ধ করতে গিয়ে নতুন আরেক কোটার আবির্ভাব হয়েছে। উন্নয়ন হচ্ছে। তারপরে এখন এসব দিকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমি এমন কোনো কথা বললাম না, ধরেন ওই যে অনেকে বলে না যে মেয়েদেরকে বাসার বাইরে আসতে হবে, তারপর কি মানে ওয়েস্টার্ন ড্রেস পরে আসতে হবে বা বিভিন্ন রকম। এখন ও মেয়ে দেখা যাচ্ছে পর্দা করে, তাহলে কি ও আসতে পারবে না? এরকম একটা হয় না, বৈষম্য তৈরি হয়। আবার এরকম হতে পারে যে মেয়েরা ঢুকতে পারবে না, ছেলেরা শুধু ঢুকতে পারবে, বা বাচ্চারা ঢুকতে পারবে না। যেমন আমাকেই তো মুমিনে গিয়েছিলাম, ঢুকতে চাইছিলাম, 18 বছর হয়নি, মানে আইডি কার্ড দেখছে, বললাম 18 বছর হয়েছে দেখছে, কিন্তু তারপরে বলতেছে আপনার বয়স বেশি, আপনি ঢুকতে পারবেন না। কি যে কো না, আসলে ইসলাম ধর্মে মসজিদ বলতে কোনো, এখানে আমার আল্লাহ উপস্থিত আছে, মানে আমাদের সৃষ্টিকর্তা উপস্থিত আছে বলতে কিছু না। হ্যাঁ, না না না, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা ছেলেরা আমরা একলাই নামাজ পড়তে পারবো, কিন্তু আমাদের শুধুমাত্র জুম্মার নামাজটাই জামাতের সাথে পড়তে হয়। কি কে বলছে?
না শুনেন, জামাত ছাড়াও আপনি নামাজ আদায় করতে পারবেন, কিন্তু সওয়াবের পরিমাণটা কম হয়। এবং আপনি যদি সিঙ্গেল নামাজ পড়েন সেক্ষেত্রে আপনার নামাজটা যে গ্রহণযোগ্যতা, হ্যাঁ, এটা দায়ভার আপনার উপর পড়ে। আর যখন আপনি জামাতের সাথে পড়বেন তখন আপনার নামাজের যে দায়ভারটা এটা আপনার যে ইমাম থাকে তার উপর পড়ে। বুঝতে পারছেন? এই হিসেব করে অনেকজন মিলে নামাজ পড়তেছেন, এতে কি মানে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ হয় নামাজের মধ্যে। এখানে কেউ বলে না এটা ফার্স্ট ক্যাডারের লোক, এটা সেকেন্ড ক্যাডার, এটা লোক ক্যাডার, হ্যাঁ, বা এরা বিশেষ ক্যাডার আসছে আর এ পিয়ন, এরা আলাদা আলাদা করে কোনো অপশনই নাই। যে সামনে সুযোগ পাবে সে সামনে বসলো, যার মনে হচ্ছে আমি একটু পিছে বসবো সে পিছে বসতে পারে, এইরকম। আচ্ছা, এখানে বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি বা বৈষম্য এসব সম্পর্কে কি বুঝতে পারছেন? আমাদের কিন্তু এই কন্টেন্ট তৈরি করার সময় এসব ইঙ্গিত করে এমন কোনো কন্টেন্ট ছাড়া যাবে না। অনেকে ছাড়ে কারণ ওরা ডিজিটাল মার্কেটার না, কিন্তু আপনারা কি কি হ্যাঁ তা তো ছাড়ি। বাংলাদেশ তো আচ্ছা, গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা এটা এর আগেও আলোচনা করা হয়েছে, বা তারপরও এই কন্টেন্টের ক্ষেত্রে আপনার ডিজিটাল কন্টেন্টের ব্যবহারকারীর গোপনীয়তা এবং ডিজিটাল সুরক্ষার অগ্রাধিকার দিন। এখন আপনার যে কন্টেন্ট যেটা করেছে, হ্যাঁ, যে ব্যবহার করতেছে বা যার জন্য আপনি করতেছেন তার যে তথ্যগুলো এটাকে আপনাকে কি করতে হবে? গোপনীয় রাখতে হবে। যতটুকু সে প্রচারে আনতে চাচ্ছে সেটুকুই শুধু প্রকাশে আনবেন। আপনি চাইলে আপনার যে ক্লায়েন্ট তার বাসা কই, তার বাবাকে, মাকে, হ্যাঁ, সে কোথায় জব করতেছে, হ্যাঁ, এই সব কিছু আপনি কি জিজ্ঞেস করতে পারেন না? তার বয়স কত, ইচ্ছা আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি ওখানে, বা তার ব্লাড গ্রুপ কি, এটাও আপনি কিন্তু আপনার ওই ডেটা এন্ট্রির মধ্যে আপনি কি তথ্যটা পূরণ করে রাখতে পারেন। ঠিক আছে? কিন্তু এখানে এখন কন্টেন্টের মধ্যে কি সব দেওয়া লাগে? কন্টেন্টের মধ্যে কি দেওয়া লাগে? ওর প্রতিষ্ঠানের লোকেশন কোথায়, ওখানকার প্রতিষ্ঠানের সাথে যদি যোগাযোগ করতে চায় এখানে যোগাযোগ মাধ্যম হিসেবে কোন নাম্বার ইউজ করা আছে বা কোন ইমেল ইউজ করা আছে, এইটুকু আমরা দিই না। কিন্তু আমরা ক্লায়েন্টের বাসা কই এগুলো কিন্তু আমরা তথ্য রেখে দিই। কারণ অনেক সময় আমরা কোনো রকম লিগাল ইস্যু হোক বা বিভিন্ন কারণ হোক, কারণবশত আমাদের এসব তথ্য কি দরকার পড়ে। যাই হোক, এগুলো আমাদের কি গোপনীয় রাখতে হয় এবং সুরক্ষিত রাখতে হয়। তারপরে দেখি, এবং সুরক্ষার দিকে আমাদের কি অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ একজনের তথ্য আরেকজন দেখলে আবার বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এটা নিয়ে অলরেডি কয়েকটা ক্লাসে বোঝানো হয়েছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে সম্মতি নিন, ও তথ্য নেওয়ার আগে ওর কাছ থেকে কি সম্মতি নেবেন। কিভাবে ডেটা ব্যবহার করা হবে তা সম্পূর্ণভাবে জানান, মানে এখানে যে তথ্যটা নিচ্ছেন কি কারণে নিচ্ছেন বা এখান থেকে এখানে কি কি তথ্য দিবেন সবকিছুই জানাবেন। তারপরে একটি স্বচ্ছ গোপনীয়তা নীতি প্রদান করুন, মানে এখানে স্বচ্ছ গোপনীয়তা বলতে এখানে আপনার যে গোপনীয়তা যেভাবে রাখতেছেন যে এটা আমি কি আমার কাছে ফাইল পিন আপ করা থাকবে বা এরকম আছে, এটা পুলিশ বা না ছাড়া আমি কাউকে দেখাবো না। আবার এরকমও হতে পারে যে এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কি আছে অন্যকে দেখাবেন না, ইউজার আইডি পাসওয়ার্ড ওকে বলে দিলেন, আপনি নিজেও ওটা সংরক্ষণ করে রাখলেন এবং যেখানে এই তথ্যগুলো রাখতেছেন সেটা লকের সিস্টেম রাখলেন। তারপর ব্যবহারকারীদের ডেটা অনুমোদনের অ্যাক্সেস বা অপব্যবহার থেকে রক্ষা করুন। এখন এই যে ডাটা ও যে ব্যবহার করতেছে, হ্যাঁ, তার মানে অপব্যবহার যাতে কেউ না করতে পারে বা ওর পারমিশন ছাড়া ওর সাইডের কেউ যেন অ্যাক্সেস না নিতে পারে, এর জন্য যে আমার যে কাজ বা যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেসবগুলো আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো।
তারপরে আছে কি নিয়মিত মূল্যায়ন এবং উন্নতি। এটা আমাদের প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং মার্কেটারদেরই কি একটা দায়িত্বের মধ্যেই পড়ে যায় যে আমাদের কি নিয়মিত মূল্যায়ন করতে হবে এবং তা উন্নত করতে হবে। আপনার কন্টেন্টের কৌশল এবং কর্মক্ষমতার কার্যক্রমগুলো মূল্যায়ন করুন, মানে কিরকম কাজ করতেছে বা কোন কোন পদ্ধতি ইউজ করছেন সেটা বুঝতে হবে। তারপর দর্শকদের প্রতিক্রিয়া, অংশগ্রহণের ম্যাট্রিক্স বা শিল্পের সেরা অনুশীলন পর্যবেক্ষণ করুন। আচ্ছা, এখানে দর্শকের প্রতিক্রিয়া মানে আপনার যে মার্কেটিং করলেন এতে মানুষের বা যে কন্টেন্টটা ছাড়লেন সেই কন্টেন্টে মানুষের প্রতিক্রিয়া কি আছে, তারপর কতগুলো মানুষ এতে অংশগ্রহণ করতেছে বা এতে মনে করেন দেখাছে ইন্টারেস্ট দেখাইছে, সেটা আপনাকে বুঝতে হবে। তারপর শিল্পের সেরা অনুশীলন, মানে আপনার যে আরো আশেপাশে যে প্রতিযোগী প্রতিষ্ঠান আছে না, তারা সেরা অনুশীলন বলতে কি তাদের মধ্যে যারা সেরা তারা কি ইউজ করতেছে বা কোন প্যাটার্নে চলতেছে বা কোন কৌশল ইউজ করতেছে সেটা আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনাকে কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তারপর নৈতিক মান এবং দর্শকদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আপনার কন্টেন্টকে অভিযোজিত এবং উন্নত করুন। মানে এই নৈতিক যে মান এটা ঠিক রাখতে হবে। আপনি মানে ভিউ নিয়ে আসার জন্য এমন কিছু ছাড়া যাবে না যেটা অনৈতিক কাজ যের মধ্যে পড়ে যায়। এবং দর্শকদের প্রত্যাশার সাথে মানে দর্শক যারা পছন্দ করে, এখন দর্শক অনেক কিছুই চাচ্ছে, তাই বলে কি সবকিছু দেওয়া সম্ভব? এখন ওটার মধ্যে তো নিয়ম কানুন আছে, নিয়ম কানুনও মানবেন, প্লাস দর্শক যারা চাচ্ছে সেটা ওদেরকে প্রোভাইড করার চেষ্টা করবেন। এবং প্রতিক্রিয়া মানে দিলেন এলে ওদের দরকার, কিন্তু সবকিছু নিতে যাচ্ছে না, এই কয়েকটা জিনিস নিতে যাচ্ছে, সেগুলোর উপর আপনি ভিত্তি করে কি করবেন, আপনার কন্টেন্টটা তৈরি করবেন। এবং যেটাতে দেখবেন যে না এটাতে আমার কন্টেন্টটা খুব একটা ফলশ্রুত হয়নি, ফলাফল পাচ্ছি না, সেক্ষেত্রে কি কোনটাতে পাইছি, কি কারণে পাইছি, ওগুলোর উপর ভিত্তিতে আমার কি অপটিমাইজ বা উন্নত করবেন। এই নীতিগুলো নির্দেশিকাগুলি অনুসরণ করে আপনি এমন ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন যা সত্যবাদী, শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল। মানে এমন কন্টেন্ট হবে যেটা কি কথাগুলো সত্য আছে, মানুষকে শ্রদ্ধা করতেছে মানে বৈষম্য রাখেনি, এবং দায়িত্বশীল মানে কন্টেন্টটা সত্যি দায়িত্ববোধের উপর থেকে, মানে আপনার এটা উপকারে আসবে, হ্যাঁ প্রয়োজনীয়, বা যেটা না দিলে নয় এরকম একটা কিছু। এটি কেবল আপনার দর্শকদের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করে না, বরং এটি ইতিবাচক এবং বিশ্বাসযোগ্য অনলাইন পরিবেশ তৈরিতেও অবদান রাখে। এটা কি করতেছে, আমাদের সম্পর্কগুলোকে শুধু যে শক্তিশালী করে তা না, আমাদের প্রতি ইতিবাচক একটা সম্পর্ক তৈরি করে, প্লাস বিশ্বাসযোগ্যতা অনলাইন পরিবেশ তৈরি করে, মানে মানুষ আমাদের কি অনলাইনে বিশ্বাসও করবে, প্লাস আমার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে। এই এলিমেন্টস কি বুঝতে পারছেন? এখন বলেন মানে এরপরের এলিমেন্টস কি এখনই শুরু করব না 5-10 মিনিট ব্রেক নেবেন? আবার শেষ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি করবেন? বেশিক্ষণ পাবেন না তো। জি বলেনি কিছু? আচ্ছা, আবার নেক্সট ব্যাচ আছে, একটু করে দিই। হ্যাঁ আচ্ছা, 2 মিনিটের জন্য যান।